সুধী উপস্থিতি, আমার মাদ্রাসার স্যার ম্যাডামরা আমরা আসলে সকলেই জানি যে বেশ কিছুদিন হয়ে গেল যে আসলে আমাদের মাদ্রাসার জন্য মাদ্রাসার ইএফটিতে ইএফটির মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে সরাসরি নিজ নিজ শিক্ষকদের অ্যাকাউন্টে, হ্যাঁ, আমাদের বেতন ট্রান্সফারের জন্য যে একটি ফর্ম দিয়েছে, এটা আমরা সবাই দেখেছি। তো এর আগে আপনারা জানেন যে আমরা সবাই জানি যে স্কুল কলেজ তাদের ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হচ্ছে সরাসরি নিজ অ্যাকাউন্টে, কিন্তু আমাদের মাদ্রাসা এবং কারিগরির ক্ষেত্রে এখন পর্যন্ত এটা করা হয়নি। তবে বেশ কয়েকদিন হলো যে আমাদের ইএফটির মাধ্যমে মাদ্রাসা যে একটি নোটিশ দিয়েছে, এই নোটিশটি আমাদের এই শিক্ষকদের এই যে তথ্যগুলো ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য তথ্যগুলো পূরণ করতে বলছে। তা আমি এখন আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি। এখন আপনারা একটু লক্ষ্য করুন যে কীভাবে পূরণ করতে হবে, আর অনেকেই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, তাহলে আপনার পূরণ করতে আপনার সুবিধা হবে। তো আমি উপস্থাপন করছি দীপক কুমার রায়, সহকারী শিক্ষক গণিত, শহীদ আহমদ আলী মহিলা দাখিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী। তো একটু লক্ষ্য করুন, সর্বপ্রথম আমরা যেটা আসতেছি সেটা হলো 1 নম্বরে ইন্ডেক্স নং। দেখেন 1 নম্বরে ইন্ডেক্স নং ইংরেজিতে এমপিও শিট অনুসারে প্রিফিক্স সহ। প্রিফিক্স মানে আমরা জানি সবাই পূর্বে, আমাদের ইন্ডেক্স নাম্বারের পূর্বে, যেমন আমি বলি এম দেওয়ার পরে অনেকেরই থাকে 0087359 এইরকম থাকে। তো এক কথা আপনার ইন্ডেক্স নাম্বারের পূর্বে যে এম অথবা এন থাকে সেটি আপনাকে দিতে হবে। এটাকে বলছে ইন্ডেক্স নং ইংরেজিতে এমপিও শিট অনুসারে প্রিফিক্স সহকারে তবে দিতে হবে। এখন আসতেছি, সকল তথ্য জাতীয় পরিচয়পত্র অনুসারে দিতে হবে। এই জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটি দেখেন, জাতীয় পরিচয়পত্র অনুসারে দিতে হবে, এনআইডি অনুসারে দিতে হবে। আবেদনকারীর নাম ইংরেজিতে, এনআইডি অনুসারে আবেদনকারীর নাম ইংরেজিতে, এনআইডি অনুসারে দিতে হবে ইংরেজিতে নাম। যেমন আমার নাম দীপক কুমার রায়, এনআইডিতে আমার নাম আছে DIPAK, দীপক, এটা আছে। কিন্তু যদি আমার এমপিওতে যদি থাকে DEPAK, তাহলে এমপিও অনুযায়ী আমার দেওয়া যাবে না, এটা ক্রস চিহ্ন। এনআইডিতে যে DIPAK আছে এটা কারেক্ট, এই অনুযায়ী দিতে হবে। বুঝতে পারছেন তাই না? এখন আসি আবেদনকারীর নাম বাংলায়। এখন আসবো আমরা আবেদনকারীর নাম বাংলায়। এনআইডিতে আমাদের যে নাম আছে সেই নাম আমাদের বাংলায় লিখতে হবে। যেমন আমার নাম এনআইডি অনুসারে আছে দীপক, এটা দিতে হবে। পিতার নাম ইংরেজিতে, তো আমাদের পিতার নাম মূলত বাংলায় এনআইডিতে বাংলায় থাকে। তো আমরা সেই বাংলায় যে এনআইডিতে যে নামটা আছে বাবার, সেই নামটা আমরা কি করব, এনআইডি অনুসারে আমাদের স্পেলিংগুলি দিতে হবে। যেমন বাংলায় আমার বাবার নাম অনিল কুমার রায়, এখানে ANIL অনিল লিখে দিতে হবে। পিতার নাম বাংলায় যেটা এনআইডিতে আছে সেই অনুপাতে নিতে হবে। মাতার নাম ইংরেজিতে এনআইডিতে যেভাবে আছে সেই অনুপাতে দিতে হবে। মাতার নাম বাংলায় এনআইডিতে যেভাবে আছে সেভাবে দিতে হবে। তো এখন আমার দেখেন প্রিয় স্যার ম্যাডামরা, এখন আরেকটি বিষয় আসি, 3 নম্বরটা। 3 নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
একটু লক্ষ্য করুন, সেটি হচ্ছে 3 নম্বরটা হচ্ছে জন্ম তারিখ ইংরেজিতে। জন্ম তারিখ ইংরেজিতে যেমন ডিডি, এমএম, ওয়াইওয়াই আছে। ডিডিতে মানে হচ্ছে দিন, মান্থ, ইয়ার, এই অনুসারে দিতে হবে। এমপিও কপি খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা একটু লক্ষ্য করবেন, খুবই গুরুত্বপূর্ণ, সেটি ভালো করে দেখুন। এমপিও শিট, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ মানে এমপিও শিটের জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ ও দাখিল অথবা সমমান, যেটাকে আমরা বলছি এসএসসি বা ম্যাট্রিক যেটাকে বলি, এই প্রত্যেকটিরই জন্ম তারিখ একই হতে হবে। এটা যদি আপনার জন্ম তারিখ ভুল হয়, কোনোটার সাথে আরেকটা মিল না থাকে, অমিল থাকে, তাহলে কিন্তু আপনি ইএফটিতে আটকে যাবেন। তো খুব ভালোভাবে এটা, আর যদি কারো সমস্যা থাকে আপনারা আশা করছি ঠিক করে নেবেন। 4 নম্বর জাতীয় পরিচয়পত্র। 4 নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে, যেমন 10 ডিজিট স্মার্ট কার্ড, 17 ডিজিট, এটা অলরেডি এখন অনেকেরই 17 ডিজিট। তবে বিশেষ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাদের 13 ডিজিটের আছে, অনেকেরই আছে 13 ডিজিটের, যদি থেকে থাকে তাহলে আপনাকে 17 করতে হবে। কিভাবে করতে হবে? আপনার জন্মসাল যে 4 ডিজিট আছে, মনে করেন আপনার জন্মসাল 1972 সালে জন্মসাল, তো আপনি সেই আপনার যে জাতীয় পরিচয়তে 13 ডিজিটের আছে, সেই 13 ডিজিটের সামনে আপনি আপনার জন্মসালটা 1972 সাল লিখে দিবেন, তাহলে আপনার 17 ডিজিটের হয়ে যাবে জাতীয় পরিচয়পত্র। অবশ্যই বুঝতে পারছেন আমার মনে হয়, এই বিষয়টা ক্লিয়ার। নেক্সট আসতেছি, মনে করেন যে আমি লিখে দিচ্ছি, আমার মনে করেন যে 1972, তারপরে 13 ডিজিট আছে, মনে করেন যে 1 2 3 4 5 6 8 9, এইভাবে মনে করেন যে এইভাবে আছে। এইভাবে আপনাকে 17, এইটা সামনে দিয়ে 17 ডিজিট আপনাকে পূর্ণ করতে হবে। ক্লিয়ার? এখন আসতেছি 5 নং মোবাইল নাম্বার ইংরেজিতে। আপনার মোবাইল নাম্বারটি ইংলিশে লিখতে হবে, নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত হতে হবে। আপনার মনে করেন এনআইডি কার্ড অনুসারে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনকৃত, সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। অনেকের দেখা যায় যে আপনার মোবাইল নাম্বার আপনি চালাচ্ছেন বাবার এনআইডি কার্ড দিয়ে বা মায়ের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, ওটা দেওয়া যাবে না। তাহলে অবশ্যই আপনি একটি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে, আপনার এনআইডি অনুসারে রেজিস্ট্রেশন করে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে 5 নম্বরে। তো নেক্সট 6 নম্বর পদবি ইংরেজিতে। মনে করেন যে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, আমি লিখে দেবো অ্যাসিস্ট্যান্ট টিচার, আমি ইংরেজিতে লিখে দেবো অ্যাসিস্ট্যান্ট টিচার। বুঝতে পারছেন তাই না? 7 নং বিষয়। আপনি কোন বিষয়ের শিক্ষক? আপনি যদি মনে করেন আপনি কেমিস্ট্রি, তাহলে লিখে দিতে হবে কেমিস্ট্রি ইংলিশে। যদি আপনি ম্যাথমেটিক্স, তাহলে আপনাকে লিখে দিতে হবে ম্যাথমেটিক্স, যার যেটা সেটা। আর অনেকেরই দেখা যায় যে এর আগে অনেক শিক্ষক ছিল যে তাদের সাবজেক্ট উল্লেখ নাই এমপিও শিটে, তাহলে আপনাকে সেখানে মানে ব্লাঙ্ক মানে ফাঁকা রাখতে হবে অথবা এই নাল কথাটা লিখতে হবে। বুঝতে পারছেন তাই না? 8 নম্বরে আসি। তো প্রিয় স্যার ম্যাডাম, 8 নম্বরে বেতন কোড ইংলিশে মানে আপনার বেতন কোড, মনে করেন আপনি 10ম গ্রেডে বেতন তুলছেন, তাহলে আপনাকে এখানে লিখতে হবে 10, যদি 11 গ্রেড তাহলে 11, 8 হলে 8, 9 হলে 9, আপনার যত গ্রেড আপনি সেই গ্রেডটা এখানে আপনাকে ইংরেজিতে লিখতে হবে। তো এখন আমি আসতেছি নাও নেক্সট 9 নম্বর যোগদানের তারিখ ইংলিশে। আপনি কত তারিখে যোগদান করেছেন ইংলিশে লিখে দেবেন ডিডি, এমএম, ওয়াইওয়াই, তার মানে দিন, মাস,
সাল, এটা আপনাকে ইংলিশে লিখে দিতে হবে। অবশ্যই বুঝতে পারছেন। 9 নম্বর শেষ। এখন আমি আসতেছি 10 নম্বর। প্রিয় স্যার ম্যাডামরা, এখানে 10 তারিখটা একটু লক্ষ্য করুন। এখানে বলছে 10 তারিখ, 10 নম্বরটা, প্রথম এমপিওর তারিখ ইংরেজিতে লিখতে হবে। প্রথম এমপিওর তারিখ, মনে করেন যে আপনি আমরা যারা মাদ্রাসা শিক্ষক, আমাদের কিন্তু যেহেতু বকেয়া বেতন দেওয়া হয়নি বা দেওয়া হয় না, তো কাজে এখানে মনে করেন যে আপনি যোগদান করেছেন ফেব্রুয়ারি মাসে, আপনি ফেব্রুয়ারি মাসে যোগদান করেছেন, কিন্তু আপনার এমপিওটা হয়েছে আপনার এপ্রিল মাসে, তাহলে আপনি এপ্রিল মাসে আপনাকে প্রথম মাস, যে মাসে বেতন তুলেছেন, আপনাকে সে মাসের ইয়েটা দিতে হবে, প্রথম এমপিওর তারিখ। বুঝতে পারছেন? এমপিও মানে এপ্রিল মাসে আপনার প্রথম এমপিওর তারিখ দিতে হবে। বুঝতে পারছেন? এখন আসি আমরা নেক্সট, ব্যাংকের তথ্যাদি ইংরেজিতে। একটু লক্ষ্য করুন, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন, যেহেতু আমরা যে ব্যাংকের মাধ্যমে, এই ব্যাংকের তথ্যটা ভালো করে দিতে হবে। যদি ব্যাংকের তথ্যটা আপনি ভালো করে দিতে না পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ইএফটির মাধ্যমে যে ব্যাংক দিয়েছেন তথ্য, সেই ব্যাংকে আপনার তখন ভেজাল হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। তো ব্যাংকের তথ্যাদি ইংরেজিতে। ক নাম্বার, ব্যাংকের নাম। আপনি যে ব্যাংক থেকে বেতন উত্তোলন করেন, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক নাকি জনতা ব্যাংক, সেই ব্যাংকটা এখানে লিখে দেবেন। মনে করেন ইংলিশে আমার জনতা ব্যাংক, আমার এখানে যেহেতু জনতা ব্যাংক, আমি জনতা ব্যাংক লিখে দেবো। বর্তমান যে ব্যাংক হতে এমপি উত্তোলন করছেন। বুঝতে পারছেন তাই না? তো প্রিয় স্যার ম্যাডাম, এখানে আরেকটা বিষয় আসি এখন। খ নম্বরে আমরা আসি, লক্ষ্য করি শাখার নাম। আপনি জনতা ব্যাংক থেকে উত্তোলন করছেন, এখন একটা তো শাখা আছে আপনার, যে উপজেলায় যে শাখা থেকে আপনি অর্থ উত্তোলন করেন, সেই শাখার নাম লিখে দিবেন। মনে করেন যে চৌমুহনী, এখানে আপনার চৌমুহনী ইংলিশে লিখে দিতে হবে। তো এইটা বলছে যে শাখা প্রতিষ্ঠান বেতন হয়। গ নম্বরে আসি, একটু লক্ষ্য করি। গ নম্বর, ব্যাংক হিসাবের নাম ইংরেজিতে। ব্যাংক হিসাবের নাম হচ্ছে আপনার, ব্যাংক হিসাব হচ্ছে আপনার নাম। আপনার চেকের উপরে যে নামটি আছে ইংরেজিতে, সে নামটি আপনাকে লিখতে হবে। এটি হচ্ছে কিন্তু ব্যাংক হিসেবের নাম। বুঝতে পারছেন তাই না? জাতীয় অবশ্যই সেটিকে আপনার এনআইডি কার্ড অনুসারে দিতে হবে। এনআইডি কার্ডে আপনার যা আছে, সেই এনআইডি কার্ড অনুসারে আপনাকে এখানে লিখতে হবে আপনার ব্যাংক হিসেবের নাম, মানে আপনার নামটি ইংরেজিতে। ঘ আসতেছে, একটু লক্ষ্য করুন। ঘ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইংরেজিতে। ডিজিটাল ব্যাংক মানে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি বেতন উত্তোলন করে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ইংরেজিতে আপনাকে লিখতে হবে। এই যে একটা বিষয় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বশেষ গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে ইউ নম্বর, শাখার রাউটিং নাম্বার ইংরেজিতে। শাখা রাউটিং মানে আপনি উপজেলায় এক কথায় যে শাখায়, মনে করেন আমি জনতা ব্যাংকে উত্তোলন করি, তাহলে আমার উপজেলায় জনতা ব্যাংক, যে উপজেলায় শাখা আছে, সেই শাখায় প্রত্যেক উপজেলায় যে জনতা ব্যাংক আছে বা সোনালী ব্যাংক আপনি যেখান থেকে উত্তোলন করেন, সেটা কিন্তু একটা রাউটিং নাম্বার আছে। সেই রাউটিং নাম্বারটা আপনারা ইংরেজিতে এখানে লিখে দেবেন। তো প্রিয় স্যার ম্যাডামরা, অবশ্যই ইএফটি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এই ইএফটি ফর্মটি, তথ্যটি সুন্দরভাবে পূরণ করে 31শে আগস্টের মধ্যে অবশ্যই সেই তথ্যটি আমাদেরকে জমা দিতে হবে। এটি হয়তো আপনারা সকলেই দেখেছেন যে এটি নোটিশ আকারে জারি করেছেন। তো প্রিয় স্যার ম্যাডামরা, মাদ্রাসার স্যার ম্যাডামরা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে এই বিষয়গুলো পূরণ করবেন। একটা বিষয় যদি আপনার ভুল হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার বেতনটা আটকিয়ে যাবে। এই হলো বিষয়। তো আশা করছি আপনারা সবাই ক্লিয়ার হতে পেরেছেন। তো সকলকে আমি ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই যে আমাদের প্রিয় মাদ্রাসার বদলিস প্রত্যাশী স্যার ম্যাডাম যারা আছেন, আমাদের খুবই একটা আশার আলো যে আমাদের মাদ্রাসার কাজ
খুব দ্রুত গতিতেই চলছে, আপনারা শুনেছেন, আমি ইতিমধ্যে আপনাদেরকে জেনেছি। এই ইএফটির সাথে সাথে আমাদের মাদ্রাসার সফটওয়্যারের কাজ অগ্রগতি চলছে। আশা করছি একটি সফটওয়্যার তারা তৈরি করছেন, এই সফটওয়্যারের মাধ্যমেই আমাদের ইএফটি এবং বদলির কাজ শুরু হবে বলে এমনটাই আমরা শুনেছি। তো এটা একটা আসলে আমাদের খুশির সংবাদ। তো সকলকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।